পেরিয়েছে গোটা এক সপ্তাহ। একটা সময় যাদের ছাড়া জীবন চলবে না মনে হতো, এখন তাদের ছাড়া দিব্যি দিন কেটে যাচ্ছে। সময় কারো জন্য থামে না, জীবন কাউকে করুণা করে না। উভয়ে বয়ে চলে আপন মর্জিতে, সেই মর্জিতে কারো জবরদস্তি চলে না। রান্নাঘরের মেঝেতে বটি নিয়ে বসে লাউ কুটছে ইরাম। ডাইনিং টেবিলের উপর রাখা তার ম্যাকবুক, স্ক্রিনে লোডিং আইকন ভাসছে। গতকাল সারা রাত জেগে করা প্রজেক্টের কাজটা অন্তিম পর্যায়ে আছে। এই 7 দিনে ইরাম কত ঘন্টা ঘুমিয়েছে তা হাতের আঙুলে গোনা সম্ভব। চোখ দুটো লালচে হয়ে আছে, নিচে জন্মেছে ডার্ক সার্কেল। গাল দুটো ফুলেছে অস্বাভাবিকভাবে। ঘুম, বিশ্রামের অভাব এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে চেহারা ভেঙে আসতে শুরু করেছে। তাতে বিশেষ পরোয়া নেই ইরামের। রূপলাবণ্য তাকে আর জীবিকা এনে দিতে পারবে না। আগে ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো কম পারিশ্রমিকের কারণে নিত না সে, এখন সেগুলোর কাজও সে নেয়। কত টাকা পায় বাছবিচারের সুযোগ নেই, শুধু টাকা পেলেই হলো। এজন্য তার কাজের পরিমাণ বেড়েছে অত্যাধিক। সারাদিন সারা রাত ল্যাপটপেই কাটাতে হয়। যে কয়েক ঘন্টা কাজ করে না সেই কয়েক ঘন্টা সে ঘরের কাজ করে, ইজানকে সময় দেয়। আজকাল ছেলের সঙ্গে খেলার সময়টাও তার জীবিকার পিছনে দিতে হচ্ছে। এক হাতে যখন ছেলেকে বল ছুঁড়ে দেয়, অন্য হাত তখন কিবোর্ডে ঘুরতে থাকে। এই নিয়ে ইজান নারাজ, মাঝে মাঝে তার সাথে খেলতে চায় না। মুখ ঘুরিয়ে গাল ফুলিয়ে বসে থাকে। তার মা কেন অন্য কিছুতে সময় দেবে? কই, আগে তো এমন করতো না। ছেলের জন্য বুকটা হাহাকারে ফেটে যায় ইরামের, কিন্তু কিছুই করার নেই। ইজান প্রায়ই রাতে ঘুমের মাঝে বাব্বা বাব্বা করে ডাকতে থাকে, কিন্তু ছেলের সকল ইচ্ছে পূরণের সামর্থ্য ইরাম আর ধারণ করে না। এর মধ্যেই হাত মুট করে ফেলেছে সে। ইজানের জন্য অতি দরকারি খরচ ছাড়া অন্য কোনো খরচই সে করে না। তার নিজের প্রয়োজনীয়তা ফুরিয়েছে। কায়সানের পাশাপাশি আরও দুটো ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম আইডির কাজ সে নিয়েছে। আগে সেগুলো ছোট আর মজুরি কম বিধায় নিতে চায়নি, এখন সবটাই করা হয়। না করলে সঞ্চয় জমবে কিভাবে? ভাতটুকু সে আজকাল টিম মিটিংয়ে থাকতে থাকতে চুপি চুপি খেয়ে নেয়। রাতে প্রায়ই লোডশেডিং হয়, তখন কোলে ল্যাপটপ নিয়ে বিছানায় ঘুমন্ত ছেলেকে হাত পাখা দিয়ে বাতাস করে ইরাম ঘন্টার পর ঘন্টা অক্লান্তভাবে। সাইবানদের বাড়িতে নিজস্ব জেনারেটর আর আইপিএস দুটোই ছিল, যার দরুন লোডশেডিং বলে কোনো কিছুর অস্তিত্ব বোঝা যায়নি কখনোই। বাইরে তেমনটা নয়। এখানেও অবশ্য রাবিয়ার রুমে ছোট্ট আইপিএস আছে, তাতে একটা লাইট জ্বলে, ফ্যান আর ওয়াইফাই চলে। ইরামকে দেখে দেখে মাত্র 7 দিনেই রাবিয়া অতিষ্ঠ হয়ে গিয়েছে। সেদিন রাতে তো এসেই গিয়েছিল বাচ্চাকে নিতে। ইজানকে নিয়ে নিজের রুমে ফ্যানের নিচে শুইয়ে দেবে সে। ইরাম মৃদু হেসে মানা করে দিয়েছে। রাবিয়া নিজের ঘুম কত রাত নষ্ট করবে? ইহান একদিন পরপরই ইরাম আর ইজানকে দেখতে আসে। যখনই আসে কিছু না কিছু নিয়েই আসে, সেটা নাস্তা হোক বা সংসারের টুকিটাকি সরঞ্জাম। ছোট ভাই এই টাকা কোথা থেকে পায় জেরা করলে ইহান একটা সত্যি স্বীকার করে। সে নাকি বন্ধুর মায়ের হোমমেড ফুড বিজনেসে ইভিনিং শিফটে ডেলিভারির কাজ করে। এটা কবে থেকে ধরেছে সেটা হাজার জিজ্ঞেস করেও জানা যায়নি। ইহানের খরচ সাধারণত রাহাতি বহন করে, তাই ছোট ভাই বেপরোয়াভাবেই চলে। ইহান যে কাজটা শুধু ইরামের জন্যই নিয়েছে সেটা বুঝতে বোনের বিশেষ বাকি থাকেনি। আচ্ছা, যদি ইহান জানতো সে মানুষ হিসেবে কতটা ব্যর্থ, তাহলে কি এভাবে ভালোবাসতো? ইরামের ভয় হয়। অনেকগুলো সম্পর্ক সে হারিয়ে ফেলেছে। গুটি কতক যারা এখনও আছে তাদের নতুন করে সে হারাতে চায় না। ইজান বিছানার সামনে ম্যাটে বসে নিজে নিজে খেলছে।
এই ফাঁকে ইরাম রান্নার কাজটা সেরে নিচ্ছে। ছেলের জন্য পাতলা খিচুড়ি করবে, নিজের আর কি। এক মুঠো ভাত আর লাউ হলেই চলে যাবে। রান্নায় যত কম সময় দেওয়া যায় ততই মঙ্গল। এর মধ্যেই রাবিয়ার চিৎকার চেঁচামেচি কানে এলো। ফোনে কারো সঙ্গে উচ্চবাচ্য করছে সে। কিছুক্ষণ বাদে নিজের রুম থেকে বেরিয়ে এলো হতাশ মুখে। ইরাম এক মুঠো চাল ধুয়ে চুলায় বসাতে বসাতে জিজ্ঞেস করল, কি হয়েছে রাবিয়া? থপথপ করে পা ফেলে এসে রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়ালো রাবিয়া। ভ্রু কুঁচকে জানালো, আর বলো না আপু, আমার রান্নার খালাটা সে নাকি আর আসতে পারবে না। স্বামীর নাকি অসুখ, হাসপাতালে ভর্তি। বলি তাহলে তো কাজ আরও বেশি দরকার, না হলে হাসপাতালের খরচ দেবে কিভাবে? আমি শিওর অন্য জায়গায় বেশি টাকায় কাজ পেয়েছে। সোজা সাপটা বললেই হয়, এত বাহানা করলে চলে? এখন আমি অর্ধেক মাসে রান্নার লোক কোথায় খুঁজব? এমনিতেও এই শহরে কাজের লোক পাওয়া যে কঠিন। রাবিয়ার কথা শুনে ইরাম থমকালো। তারপর পাতিলে আরও কিছুটা বাড়তি চাল তুলে দিয়ে বলল, তোমার আর রান্নার লোক খুঁজতে হবে না, আমিই করব। রাবিয়া অবাক হলো, বলতে নিল, না না আপু, তুমি কেন? তুমি নিজের বাচ্চা কাজ নিয়ে হিমশিম খাও, আর ফ্রিতে দিচ্ছি না। রান্নার লোক যেহেতু লাগবেই সেহেতু আমি করলে ক্ষতি কি? তুমি একটা মানুষ, কাজই বা কতটুকু? কিন্তু তবুও বিনিময়ে আমার রুম ভাড়াটা যদি আরেকটু কমিয়ে রাখো তাহলে সুবিধা হয় আমার। রাবিয়ার চোখ দুটোতে অস্বাভাবিক একটা বেদনা ফুটে উঠল। দ্রুত কয়েক কদমে কাছে পৌঁছে সে হুট করেই ইরামকে পিছন থেকে জড়িয়ে ধরল। ইরাম সেখানে জমে গেল। রাবিয়া হঠাৎ বলল, আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। এই কারণে অনেক আদরে বড় হলেও একাকিত্বে ভুগতাম। আমার যদি কোনো বোন থাকতো তাহলে সে কেমন হতো? তোমাকে দেখে আমার একটা না থাকা বোনের শখ মিটে গিয়েছে। এই ঘরটা তোমারই ইরাম আপু, তুমি যা মন চায় করো, আমার কোনো আপত্তি নেই। ভাড়া নিয়ে এত চিন্তা করতে হবে না। তোমার হাতে রান্না প্রতিদিন খেতে পারলে তো সোনায় সোহাগা। তবে হ্যাঁ, বাজারটা কিন্তু আমি মনের মতন করব। এই লাউঝ আমার পছন্দ না। তুমি শুধু রান্না করবে আর আমার সাথে খাবে, কেমন? ইরাম একটা নিঃশ্বাস ফেলল। কিছু কিছু মানুষ এত স্বার্থহীন হয়, একটুখানি আদরের জন্য কত কিছু করতে পারে। কি সরল তাদের বিশ্বাস। তার স্বামীটাও তো তাকে এভাবেই বিশ্বাস করেছিল, একটুখানি আদর চেয়েছিল। অথচ ইরাম কি স্বার্থপর হয়ে গেল? ইরামের লালচে চোখে অশ্রু জমল না। অনুভূতিরা নিজেদের শুধরে নিতে শুরু করেছে। দরজার আড়াল ছাড়া আর কোথাও ঝরে না। ঠিক এমন সময়েই কলিং বেলের আওয়াজ। রাবিয়া দরজা খুলতে গেল। কিছুক্ষণ বাদে এসে আবার রান্নাঘরে উকি দিল। আপু, তোমার একটা পার্সেল এসেছে। ইরাম অপর চুলায় ডিম ভুনা বসিয়েছে, যেহেতু রাবিয়াও খাবে আজ। শাড়ির আঁচলে হাত মুছে সে এগোলো। পার্সেল? এই বাসায়? কিন্তু তারই নতুন ঠিকানা কেউই তো জানে না। সামিয়া কিছু পাঠিয়েছেন? তাকে শেয়ার ইজান ঠিক আছে এমন একটা টেক্সট মেসেজ পাঠানো ছাড়া আর যোগাযোগ করেনি ইরাম। পার্সেলের লোক একটা ছোট বক্স তার হাতে ধরিয়ে দিয়ে ওটিপি নিয়ে ডেলিভারি কনফার্ম করে চলে গেল। রাবিয়া তখন গিয়েছে ইজানের কাছে, খেলছে। দুজনের হাসাহাসি শব্দ ভেসে আসছে রুম থেকে। ইরাম টেবিলের উপর বক্সটা রাখল। কোনো প্রেরক ঠিকানা নেই। অদ্ভুত তো। ছুরি এনে কেটে বক্সটা খুলল সে। ভেতর থেকে এক টুকরো মখমল কাপড়ে মোড়ানো ছোট্ট একটা জিনিস বেরিয়ে এলো। সেটা হাতে নিতেই ইরামের চক্ষু চড়ক গাছ। একটা ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড প্রিমিয়াম। প্রথম কয়েক সেকেন্ড ইরাম ঠাউর করতে পারল না কিছু।
তারপর বক্সের দিকে তাকাতেই অন্য একটা জিনিস নজরে এলো, একটা চিরকুট। সেটা খুলতেই রমণীর সমস্ত শরীর তীব্র ক্ষোভের আগুনে জ্বলে উঠল। হাতের পেঁচানো লেখা চিনতে একটুও ভুল হলো না। শুনলাম সেপারেশনে আছো। এ ভেরি গুড ডিসিশন মাই সুইট হার্ট। কিন্তু তোমার আগুনে আমার ছেলেটাকে আবার জ্বালিয়ে ফেলো না। তুমি আমাকে চাও বা না চাও, আমার দরজা যেমন তোমার জন্য খোলা, তেমনি ব্যাংক অ্যাকাউন্টও। আবারও গরিব দুঃখীর জীবনে অভ্যস্ত হওয়ার দরকার নেই। কার্ড লিমিট 40 লাখ। স্পেন্ড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান বিফোর আই সেন্ড এ সেকেন্ড ওয়ান কবিতা। আফটার অল, আমি তোমার মাথা গরম স্বামীর মতন পাষাণ না। চিরকুটটা হাতের মাঝেই মুছড়ে ফেলল ইরাম। ইচ্ছে হলো কার্ড আর চিরকুট দুটোকেই আগুনে জ্বালিয়ে দিতে, কিন্তু বহু কষ্টে নিজেকে দমালো সে। চেয়ারে বসে জোরে জোরে শ্বাস টানল। হাত কাঁপছে তার। মিনিট 10 প্রয়োজন হলো তার নিজেকে শান্ত করতে। তারপর হুট করেই মাথায় একটা বুদ্ধি এলো। চটজলদি উঠে নিজের ফোন এনে কার্ড আর চিরকুট দুটোরই ভিডিও এবং ছবি তুলে নিল সে। তারপর সুন্দরভাবে বক্সে ভরে যত্ন করে লুকিয়ে রাখল। ভবিষ্যতে কাজে লাগবে। ফোন থেকে অরণ্যর নাম্বারটা খুঁজে বের করল সে। রান্নাঘরে গিয়ে চুলায় ভাত নেড়ে দিতে দিতে মেসেজ পাঠালো। কার্ড শুধু আপনার একার আছে বলে মনে হয় মির্জা সাহেব। এক লহমা থেমে ইরাম দীর্ঘ দম নিয়ে দ্বিতীয় এবং অন্তিম মেসেজ দিল। ভিকটিম কার্ড, সিম্প্যাথি কার্ড, ওমেন কার্ড, মাদার কার্ড, ডিভোর্সি কার্ড। আই উইল প্লে এভরি ড্যাম কার্ড আই ওন। আপনার প্রতিপক্ষ এবার আলাদিন না, ইজানের মা। কথা দিচ্ছি। খুব জলদি আফসোস করবেন মিস্টার মির্জা। দুপুরের কড়া রোদ রুমে এসে পড়লেও ঘুম ভাঙেনি এখানকার বাসিন্দার। এমন না যে সে সারা রাত ঘুমায়নি, বরং সারা দিন সারা রাত সে এখানেই পড়ে থাকে, কিচ্ছু করে না। শুধু জোর করে খাওয়ানো হলে যা একটু মুখে তোলে। ছেলেকে নিয়ে বেজায় চিন্তিত আহম্মদ। আজও যখন বাসায় ফিরে দেখলেন সাইবান রুম থেকে বেরোয়নি, তখন তিনি হতাশা বোধ করলেন। হাতঘড়ি দেখলেন, 3টা বেজে এসেছে প্রায়। বিকালের মধ্যে তাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোতে হবে। এইমাত্র ওই বাড়ি থেকে এসেছেন আহম্মদ। সাথে এনেছেন সাইবানের প্রয়োজনীয় জিনিসপত্র। সেদিন বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেনি সাইবান। এই ফ্ল্যাটেই থাকে সে আহম্মদের সাথে। ওভেনে খাবার গরম করতে দিয়ে আহম্মদ শার্টের হাতা গুটিয়ে ঢুকলেন বেডরুমে। পর্দা সকালেই সরিয়ে দিয়েছিলেন। উজ্জ্বল সোনালি রোদে সমস্ত ঘর উপচে পড়ছে এখন। এত ঝকঝকে আলোতেও বিছানায় দিব্যি ঘুমোচ্ছে সাইবান। সুদর্শন চেহারাটায় মলিনতার ছাপ পড়েছে। অতি শখে শরীর জুড়ে অযত্নের ছড়াছড়ি। চিবুকে খোঁচা খোঁচা দাড়ি। চুলগুলো স্বাভাবিকের তুলনায় বেশি লম্বা হয়ে গিয়েছে। শরীরে কোনো কাপড় নেই, শুধু একটা কালো ট্রাউজার পরনে। বিছানায় কম্বলের নিচে শুয়ে আছে সে, বুকে একটা খেলনা জড়িয়ে ধরে রাখা। আহম্মদ এগোলেন। সূর্যের আলোয় স্পষ্ট দেখলেন সবুজাভাব ডায়নোসর প্লাসি। বাচ্চারা যেমন খেলনা জড়িয়ে ঘুমায়, সাইবানও তেমনি সেটাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। দৃশ্যটা আহম্মদের শুষ্ক চোখে কেন জলের উদ্রেক ঘটালো বুঝতে পারলেন না তিনি। অশ্রু গড়ানোর আগেই দ্রুত মুছে ফেললেন তা হাতের পিঠে। বিছানার কোনায় বসে ঘুমন্ত ছেলের মাথায় হাত বোলালেন। জ্যাম, এয়ারপোর্টে যাওয়ার সময় হয়ে এসেছে, রেডি হতে হবে, উঠবি না? প্রথম কিছুক্ষণ সাইবান কোনো প্রতিক্রিয়া করল না। অতপর ধীরে ধীরে চোখ মেলে তাকালো। আহম্মদ ছেলেকে জেগে উঠতে দেখে মৃদু হাসলেন। উঠে গিয়ে অর্ধেক গোছানো লাগেজটা টেনে এনে বাকি জিনিসগুলো ঢোকাতে ঢোকাতে বললেন, জলদি ওঠ, ওভেনে খাবার গরম দিয়েছি, গোসল করে খেয়ে নে,
তাড়াতাড়ি। সাইবান উঠে বসে রইল। চোখ পিটপিট করতে করতে শূন্য দৃষ্টিতে পিতাকে দেখে গেল। আহম্মদ হঠাৎ মাঝপথে কাজ থামিয়ে দৌড়ে কোথায় যেন গায়েব হলেন। আবার ফিরে এলেন শেভিং ক্রিম, তোয়ালে আর রেজার হাতে। অনুমতির তোয়াক্কা না করেই ছেলের সামনে বসে পটু হাতে চিবুকে শেভিং ক্রিম মাখিয়ে শেভ করে দিতে লাগলেন তিনি। সাইবান বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেললেও তিনি ছাড়লেন না। বড়জোর কয়েক মিনিট লাগলো তার। তারপরই তোয়ালেতে সাইবানের মুখটা মুছে দিয়ে একগাল হেসে তিনি বললেন, যা, এবার গোসল করে নে। এবার আর গাইগুই না করে সাইবান উঠে ধীর পায়ে বাথরুমের দিকে গেল। বিছানায় তার ফেলে যাওয়া ডাইনোসর প্লাশিটার দিকে এক পলক চেয়ে থেকে সেটা হাতে নিয়ে লাগেজে ঢুকিয়ে দিলেন আহম্মদ। বাথরুমে ঢুকে কিছুক্ষণ অযথাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে রইল সাইবান। নিজেকে চিনতে বেগ পোহালো সে। এই কয়েকদিনেই শরীরে যেন আমূল পরিবর্তন এসেছে। মাথা নামিয়ে রোবটের মতো নিজের ফোনের দিকে তাকালো সে। কাউন্টারের উপর রাখা সেটা ভাইব্রেট করে যাচ্ছে। ফ্রেন্ড গ্রুপে একের পর এক মেসেজ আসছে। অনুরাগ, নীরব, আফনান সবাই অস্থির হয়ে গেছে। অথচ সাইবান না কারো মেসেজ দেখল, না কারো রিপ্লাই করল। ফোনটার সুইচ অফ করে উল্টোভাবে ফেলে রাখলো আবার। কাজটা করতে গিয়েই হঠাৎ নিজের হাতের উপর দৃষ্টি গেল তার। বাম হাতের অনামিকায় এখনও জ্বলজ্বল করছে সিলভারের আংটি। মৃদু দ্যুতি ছড়াচ্ছে ছোট্ট সবুজাভা পাথর। সাইবান সহস্র চেষ্টা করেছে। আংটিটা খুলে ছুঁড়ে ফেলেছে দেয়ালে, মেঝেতে। তার মিনিট খানেক বাদেই আবার কুড়িয়ে এনে আঙুলে পড়েছে। আংটিটা তাকে অদৃশ্য বলে টানে। সেই টানের এতই জোর যে সাইবান আলাদিন নিজেকে মুক্ত করতে পারেনি। সেই আংটিটার দিকে স্থির চেয়ে থেকে শাওয়ার অন করে দিল সে। সমস্ত শরীর ভিজে টইটুম্বুর হলো। আর সে দাঁড়িয়ে দেখে যেতে লাগলো আংটিটাকে। গোসল সেরে নিজে থেকেই তৈরি হয়ে নিল সাইবান। কালো হুডি আর এর উপর ওভারকোট পরে নিল সে। আহম্মদ এখনও শেষ মুহূর্তের গোছগাছ করছেন, তাই তাকে বিরক্ত না করে নিজে থেকেই কিচেনে গেল। ওভেন থেকে খাবার বের করে প্লেটে নিয়ে চামচ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে লাগলো। ঠিক এমন সময় হঠাৎ কলিং বেলের আওয়াজ। সাইবান অবাক হলো। আহম্মদের এই বাসায় তো কেউ আসে না। সারিকা আসতে চেয়েছিল। আহম্মদ ফোন করে মেয়েকে মানা করেছেন। তবে খানিকটা কৌতূহল নিয়ে হেঁটে গিয়ে দরজা খুলল সাইবান। ওপাশে দাঁড়ানো অপ্রত্যাশিত মানুষটা তাকে জমিয়ে দিল। টপার স্কার্ট পরনে এক সুদর্শনা দাঁড়িয়ে। পরিচিত মুখখানায় নির্মল ভাব। আগের তীক্ষ্ণতা কোথায় যেন হারিয়ে গেছে। সাইবানকে দেখে মিষ্টি হাসল সে। ভেতরে আসতে পারি জিনি? 4টা নাগাদ কাজকর্ম সেরে লম্বা একটা গোসল দিয়ে ছাদে এসেছে ইরাম। ইজানকে খাইয়ে ঘুম পাড়িয়েছে। রাবিয়া তার রুমে বসেই ল্যাপটপে কাজ করছে, তাই চিন্তা নেই। ভেজা কাপড়গুলো ধীরে ধীরে দড়িতে মেলে দিতে লাগলো সে। চুলের গামছা খুলে মুছে নিয়ে সেটাও মেলে দিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ালো সে। বাতাস বইছে। সারাদিনের উদ্ভট গরমটা কমে এসেছে। দিগন্তে ছুঁয়ে যাচ্ছে কমলা রেখা। দৃশ্যটার দিকে একনাগাড়ে চেয়ে রইল ইরাম। দূরে পাখির দল উড়ে যাচ্ছে। নিরে ফেরার প্রস্তুতি। ঢোক গিলল ইরাম। ওই পাখিরও আপন নীড় আছে। সেখানে ইরাম আজীবনই বানভাসী থেকে গেল। আজ এখানে, কাল সেখানে। তার নিজের বলতে শুধু কবরটাই কপালে রয়ে গেছে। কি ভাবছ? কণ্ঠস্বরটা কানে গেলেও ইরাম চমকালো না। খুব সহজেই এর মালিককে চিনে ফেলল। পিছন ঘুরে তাকানোর প্রয়োজন পড়ল না। পাখিদের দেখছি। দিন শেষে বাড়ি ফিরছে ওরা, আপনজনের কাছে।
ইরামের পাশে এসে দাঁড়ালো কায়সান। পরনে নীলচে স্যুট তার, চোখে চিকন ফ্রেমের চশমা। একটা সেমিনার ছিল, সেখানে সে আমন্ত্রিত অতিথি এবং কম্পিটিশনের বিচারক ছিল। এখানে আসতেই রাবিয়া জানালো ইরাম ছাদে, তাই ছাদে চলে এসেছে। পাখি একটা চমৎকার প্রাণী, তবে ওদের যে দেখতে এসেছে, কিছু খেয়ে এসেছে সে। মানুষের সন্ধ্যার নাস্তা করার সময় ঘনিয়ে এলো, তুমি দুপুরের খাবারটা অন্তত পেটে দিয়েছ। কায়সানের চিন্তায় মৃদু হাসল ইরাম, মাথা ঘুরিয়ে তাকালো। বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে গিয়েছে কপালে। আঙুলের সাহায্যে সেগুলো ছড়িয়ে নিয়ে বলল, আজকাল খেতে ইচ্ছে হয় না, নেহায়েত শরীরের জন্য দরকার, না হলে এই প্রকৃতির হাওয়াই অধিক সুস্বাদু। কায়সান কিছুক্ষণ চুপ করে রইল। তার কপালের বলিরেখায় প্রকাশ পেল জবাবটা পছন্দ হয়নি। ইরামের থেকে কিছুটা দূরত্ব রেখে নিজের হাতটা রেলিংয়ের হয়ে রাখল কায়সান। আকাশের দিকে তাকাতেই তার চশমার ফ্রেমে নীলচে গগন প্রতিফলিত হলো। অনেকের বাঁচতে ইচ্ছে হয় না, তবুও তারা বাঁচে। অনেকের মরতে ইচ্ছে হয় না, তবুও তারা মরে। এটা জগতের নিয়ম, যে নিয়ম লঙ্ঘন করার সাধ্য তোমার আমার মতন তুচ্ছ মানুষদের হয় না। ইরাম চুপ করে রইল। কায়সান তার দিকে ফিরল। ভেঙে আসা চেহারাটা দেখে নরম গলায় বলল, নিজেকে ভেঙে যদি ভালো থাকা যেত, তাহলে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকত। ভালো থাকা বলে আদতেও কিছু হয় না। তুমি ভাবছ সকলের কাছে তোমার প্রয়োজন ফুরিয়েছে, অথচ একটা জীবন তোমাকে আঁকড়িয়ে বেঁচে আছে। হয়তো কখনো চোখের বদলে মনের দুয়ার খুলে দেখনি, না হলে তোমার প্রয়োজন নিয়েই কাউকে না কাউকে বেঁচে থাকতে দেখতে। এবার আকাশ থেকে চোখ ফিরিয়ে সরাসরি কায়সানের দিকে তাকালো ইরাম। চশমার ওপাশে থাকা গাঢ় অনুভূতি সম্পন্ন চোখজোড়ার সাথে তার দৃষ্টি মিলিত হলো। তুমি আমাকে পছন্দ করো কায়সান? কায়সানের চেহারা থেকে নমনীয়তাটুকু এক সেকেন্ডে উধাও হয়ে গেল। বিব্রত দেখালো বেশ। চোখজোড়া কাঁপল আতঙ্কে। মুখ ফিরিয়ে নিল সে অন্যদিকে। এমন সরাসরি প্রশ্ন আশা করেনি। রেলিংয়ের উপর আঙুলগুলো চেপে বসল। ইরাম প্রত্যেকটা প্রতিক্রিয়ায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। শেষমেশ কায়সান অস্বীকার করল না। যদি বলি করি, তবে কি খুব ভুল হবে? ইরাম সন্তুষ্ট হলো। সৎ জবাব দিয়েছে, এটা ভালো ব্যাপার। চোখ ফিরিয়ে পুনরায় আকাশের দিকে তাকালো ইরাম। হুম, আগে বলনি কেন? আগে বললে তুমি কি আমার হতে? দেখা যেত। ওয়েল, দেখা যায়নি। খুব বেশি দেরি করে ফেলেছি। নিজেকে তোমার যোগ্য হিসেবে গড়ে তুলতে তুলতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। ইরাম কিছুই বলল না আর। দুজনের নীরবতার মাঝে সনসনে হাওয়া খেলে গেল। সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ল। কায়সান একটা নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে হঠাৎ বলে উঠল, একটা কথা জিজ্ঞেস করি? করো। তোমার কি মনে হয় সত্যি অনেক দেরি হয়ে গিয়েছে? জানি অনেক কঠিন, তবুও যদি বলি, আরেকটাবার নতুন করে শুরু করা যায় না? কায়সানের বুক ওঠানামা করছে দ্রুত নিঃশ্বাস প্রশ্বাসে। অনেক ভয়ে আছে, চেহারায় নীলচে ছাপ পড়েছে। ইরাম মাথা ঘুরিয়ে তাকালো, তারপর হঠাৎ করে মুচকি হাসল। এমন গুরুতর মুহূর্তে ইরামের হাসিটা বেমানান লাগলো। ভ্রু কুঁচকে ফেলল কায়সান। হাসছ কেন? হাসছে আমার নসিব দেখে। তোমরা আমার মতন জোড়াতালি দেওয়া মানুষের মাঝে কী পাও বলো তো? আবারও দেরি হয়ে গিয়েছে অনেকটা। ঢোক গিলল কায়সান। ইরাম তার চোখে চোখ রেখে উদাসী গলায় জানালো, তোমার দেরি হওয়া না হওয়ায় আমার কিচ্ছু আসে যায় না কায়সান।
কারণই মনটা আমি বোঝার আগেই একজনের নামে লিখিত হয়ে গেছে। তুমি কাউকে ভালোবাসো? এবার কায়সানের উপর থেকে চোখ সরিয়ে দিগন্তে চেয়ে ইরাম বলল, আমি বাসি না, আমার অন্তর বাসে, তাই সরি। এই এক অন্তরে আর কোনো দিন নতুন সূচনা হবে না। ইরামের জীবন উপন্যাস বিচ্ছেদের অধ্যায়ই সমাপ্ত।